নমস্কার। সন্ধ্যের আড্ডার বিশেষ নিবেদন অলৌকিকের আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য মঞ্জিল সেনের লেখা বেগম সাহেবা নিয়ে এলাম। আজকের গল্পে আওয়াজ দেওয়ার জন্য ঈশানকে অসংখ্য ধন্যবাদ। তাহলে শুরু হতে চলেছে আজকের গল্প। ডাকবাংলোটা একটা টিলার, নিচে চারপাশে যতদূর দৃষ্টি যায় শুধু পাইন আর পাইনের বন। পাহাড়িদের বস্তিও আছে, কিন্তু তা বেশ দূরে, বন ভেদ করে তা চোখে পড়ে না। তৌফিক আর শাহিদ যখন ডাকবাংলোয় পৌঁছালো তখন পড়ন্ত বেলা। পাহাড়ি এলাকায় সন্ধে যখন নামে, বনের চেহারা একেবারেই বদলে যায়। শহরে গঞ্জে বসে তা কল্পনাও করা যায় না। চারিদিকে গাঢ় অন্ধকার, বড় বড় গাছের কালো কালো ছায়া, মাঝে মাঝে বন্য প্রাণী আর রাত জাগা পাখির ডাক ভেসে আসে। নিশীন স্তব্ধতাকে ভয়াবহ করে তোলে। ডাকবাংলোর দারোয়ান ওদের জন্য একটা ঘর খুলে গেল। বাইরে দারুণ ঠান্ডায় ওরা যেন জমে গিয়েছিল। ঘরের জানালাগুলো কাছে, ওগুলো বন্ধ থাকায় ভেতরটা বেশ আরামদায়ক। চৌকিদার ওদের অবস্থা দেখে একটা লোহার পাত্রে কনকনে আগুন দিয়ে গেল। হাত পা সেঁকতে সেঁকতে ওদের মনে হলো এত আরাম বোধহয় দুনিয়ার কোথাও নেই। চৌকিদার গরম চা বানিয়ে নিয়ে এসে জিজ্ঞেস করলো রাত্রিরে কি রান্না হবে। মুরগি হতে পারে এ কথাও জানালো। এই জমাটি ঠান্ডায় খিচুড়ি দারুণ জমবে, তৌফিক বল। ঠিক বলেছি, শাহিদ সায় দিল। মুরগির মাংস তো হরদমই খাচ্ছি, কিন্তু এমন হিমাঙ্কর নিচে তাপাঙ্ক ওয়েদারে মুরগির চাইতে গরম গরম খিচুড়ি আর ডিম ভাজা ভাবতেই জিভে জল এসে যাচ্ছে। তবে তাই হোক, তৌফিক চৌকিদারকে বলে দিল খিচুড়ির মধ্যে যেন বড় বড় আলু আর ফুলকপি ছেড়ে দেয়। চৌকিদারের কাছে মাখন আছে, পাতেই খিচুড়ির সঙ্গে মাখন দিয়ে তোফা হবে। সত্যি খাওয়াটা দারুণ হলো, একটু বেশি হয়ে গেল। দুজনেরই পেট ঠাই ঠাই করছে, তাড়াতাড়ি শুতে পারলে যেন বাঁচে। চৌকিদার দুটো করে কম্বল দিয়ে গেল। তার আগে তার বউ এসে বিছানা পেতে দিয়ে গেছে। চৌকিদারের ঘর ডাকবাংলোর লাগো, ওটাও সরকারি বাসা। উত্তরপ্রদেশের এমন পাহাড়ি অঞ্চলের ডাকবাংলোই হলো ভ্রমণ বিলাসীদের প্রধান ভরসা। যেখানে কোনো হোটেল, ধর্মশালা বা চটি নেই, সেখানে ডাকবাংলো না থাকলে গাছের তলাই একমাত্র আশ্রয়। তৌফিক আর শাহিদ দুজনেই থাকে কলকাতায়। বেগবাগানের মোড় থেকে ডান দিকে যে রাস্তাটা চলে গেছে সেখানে। ওরা দুজনেই বনেরই পরিবারের ছেলে। তৌফিকের মা হলেন খানদানি বংশের মেয়ে। তার এক নিকট সম্পর্কের নানা ভারতের রাষ্ট্রপতির পদ অলঙ্কৃত করেছিলেন। আর শাহিদের এক পূর্বপুরুষ উত্তরপ্রদেশ থেকে বাংলা মুলুকে এসে ডেরা বেঁধেছিলেন ঊনবিংশ শতাব্দীর একেবারে শেষের দিকে। লর্ড ডাফরিন তখন ভারতের বড় লাট। অযোধ্যার নবাব বংশের রক্ত ছিল সেই পূর্বপুরুষের শরীরে। নবাব ওয়াজেদ আলী শাহ সম্পর্কে এক নানির তিনি বংশধর। তৌফিক আর শাহিদ এবার পার্ট 1 পরীক্ষা দিয়েছে। পরীক্ষার পরেই ওরা বেরিয়ে পড়েছে বেড়াতে। অযোধ্যায় শাহিদের পূর্বপুরুষের ভিটে দেখতেও গিয়েছিল ওরা। আগে নাকি ওখানে একটা হাভেলি ছিল, এখন তা ভেঙে সরকারি কলা ভবন হয়েছে। ওখানে একটা চিত্রশালাও আছে, সেখানে মোগল আমলের চিত্রকলার সঙ্গে অযোধ্যার নবাবের পরিবারের কিছু ছবিও পড়ে আছে। অযোধ্যা থেকে লখনৌ 2 দিন কাটিয়ে ওরা আসছে এই জায়গা বেড়াতে। এখানকার মনোরম প্রাকৃতিক দৃশ্যের কথা ওদের বলেছিল লখনৌরই এক হোটেলের মালিক। ওই হোটেলেই উঠেছিল ওরা। কথায় কথায় এটাও বেরিয়ে পড়েছিল অযোধ্যার নবাব পরিবারের সঙ্গে হোটেল মালিকের পূর্বপুরুষের একটা সম্পর্ক ছিল। অর্থাৎ শাহিদের সঙ্গে লতায় পতায় তার একটা সম্পর্ক আছে। হোটেল মালিকের নাম হাসান আলী। তিনি দুঃখ করে বলেছিলেন একসময় তার পূর্বপুরুষের পায়ের নাগড়া পথের ধুলো স্পর্শ, আর সেই বংশের মানুষ আজ তিনি হোটেল চালাচ্ছেন, তাও ছোট হোটেল। কোনো মতে দিন গুজরান হয়।
তবু তিনি শাহেদদের নিজের বাড়ি নিয়ে যাবার কথা বলেছিলেন, যতটা সম্ভব যত্নার্থী করতে চেয়েছিলেন, কিন্তু ওরা রাজি হয়নি। মানুষটার আর্থিক অবস্থার কথা চিন্তা করেই রাজি হয়নি। হোটেলের পুরো খরচাই ওরা মিটিয়ে দিয়েছিল। হাসান আলীর ছোট্ট অফিস কামরায় এক অপূর্ব রূপসী মহিলার ছবি দেখে ওরা দুই বন্ধুই চমকে উঠেছিল। ওই ছবিটা অযোধ্যার কলা ভবনেও চোখে পড়েছিল ওদের। ছবির চোখ দুটো যেন জীবন্ত। ওরা জিজ্ঞেস করে জেনেছিল ছবিটি অযোধ্যার এক নবাবের বৈমাত্রীয় ভাইয়ে ছোটি বেগমের। বোরখার ঢাকনাটা মাথার উপর তোলা অবস্থায় ছবি আঁকা হয়েছে। শিল্পী মন প্রাণ ঢেলে গেছিলেন ছবিটা, ঠিক যেন সত্য প্রস্ফুটিত এক বাসলাই গোলাপ। শাহেদের প্রশ্নের জবাবে হাসান আলী মুচকি হেসে বলেছিলেন, ওই বেগম সাহেবাই হলেন শাহেদ আর তার মধ্যে সেতু বন্ধনের উৎস। শাহেদ ব্যাপারটা বুঝতে না পারায় তিনি খোলসা করে বলেছিলেন, ওই বেগমের এক দৌহিত্র বংশধর হলেন শাহেদ, আর সেই দৌহিত্রের মাতুল বংশে হলেন তিনি নিজে। মূল সম্পর্কটা যদিও ছিল খুব ঘনিষ্ঠ, কিন্তু আজ 200-ও বেশি বছর পরে তা এক বিশাল বটগাছের অসংখ্য ডালপালার মতো ছড়িয়ে জট পাকিয়ে গেছে। হাসান আলীর মুখেই ওরা শুনেছিল ওই বেগম সাহিবা ছিলেন তেজস্বিনী ও স্বাধীন ছিলেন। হারামের মধ্যে বিবি সেজে এসে থাকবার মহিলা ছিলেন না। ওয়ারেন হেস্টিং যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোষাগার পূর্ণ করার জন্য অযোধ্যার বেগমদের সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন, তাদের সোনা জহরতের দিকেও লোলুপ হাত বাড়িয়েছিলেন, তখন এই ফাতিমা বেগমই রুখে দাঁড়িয়েছিলেন। হেস্টিংয়ের রক্তচক্ষুকে তিনি পরোয়া করেন। শোনা যায় তিনি নাকি প্রচুর অর্থ আর অলঙ্কার দিয়ে পুরুষের ছদ্মবেশে ইংরেজদের চোখে তুলে দিয়েছিলেন, কিন্তু তার শেষ পরিণতি জানা যায়নি, তাকে আর দেখাও যায়নি। তবে দুষ্টু লোকে তার নামে দুর্নাম রটাতে পিছু পা হয়নি। শাহিদ মুক্ত দৃষ্টিতে তাকিয়েছিল ছবিটার দিকে। ওর স্পষ্ট মনে হচ্ছিল চোখ দুটো যেন ওর দিকেই তাকিয়ে হাসছে। একটা অদ্ভুত অনুভূতিতে শিহরণ বয়ে গিয়েছিল ওর সারা শরীরে। শোবার আগে চৌকিদার ওদের বলল, আগে রাত্রিরে হুট করে দরজা খুলবেন না, জায়গাটা ভালো নয়। সারাদিনের পথশ্রান্তিতে ঘুম আসতে দেরি। মাঝরাতে দুজনেরই কিসের একটা শব্দে ঘুম ভেঙে গেল। ওরা কান পেতে শুনল ঘোড়ার গাড়ির শব্দ। এদিকে ঘোড়ার গাড়ি আগে ওদের চোখে পড়েনি। ডাক বাংলোর সামনেই এসে থামল গাড়িটা। কারা যেন গাড়ি থেকে নেমে বারান্দা দিয়ে হেঁটে ওদের পাশের ঘরে ঢুকে গেল। ডাক বাংলায় ওরা ছাড়াও যে অতিথি আছে, চৌকিদার এই কথা ওদের বলে। ওরা আবার ঘুমোবার চেষ্টা করল। ঘুমিয়েও পড়েছিল, কিন্তু ঘোড়ার খুঁড়ের টকবক শব্দে ওদের ঘুম গেল ভেঙে। একটা দুটো নয়, যেন বেশ কয়েকটা ঘোড়া ছুটতে ছুটতে এসে থামল ডাক বাংলোর সামনে। এত ঘোড়া কেন? ওরা অবাক না হয়ে পারল না। দুজনেরই তরুণ বয়স, কৌতূহলটা ওদের মধ্যেও টকবক করে ফুটতে শুরু করল। দুজনেই জানলা খুলে বাইরে তাকালো। অদ্ভুত এক দৃশ্য চোখে পড়ল ওদের। জনা কয়েক ঘোড়া ঘোড়সওয়ার ঘিরে ধরেছে একটা ঘোড়ার গাড়িকে। সাধারণ ঘোড়ার গাড়ি নয়, ঝালরের পর্দায় ঘেরা। দুটো ঘোড়া, একটা কালো কুচকুচে, অন্যটা ধবধবে সাদা। দুটোর চোখেই ঠুলি পরানো, গায়ে বহুমূল্য জাজিম, মাথায় রূপোর তাজ, কচুয়ানের গায়েও ঝলমল করছে পোশাক। হঠাৎ ঘোড়াদের একজন তার কাঁধের স্টার দেখে বোঝা যায় একজন কর্নেল। পিস্তল উঁচিয়ে গুলি করল সেই কচুয়ান, আর সে বুকে হাত দিয়ে ধপ করে আছড়ে পড়ল মাটিতে। তৌফিকের মুখ দিয়ে একটা অস্ফুট শব্দ বেরিয়ে এল। তারপর সেই কর্নেল সিঁড়ি দিয়ে বারান্দা উঠে কটকট করে এগিয়ে গেল ওদের পাশের ঘরের দিকে। তৌফিক এই ঘটনায় বিচলিত হয়ে পড়ে, হাত পা কাঁপছিল, কিন্তু শাহিদের যেন কোনো চেতনাই নেই। একটা দুর্নির্বাহ আকর্ষণ ও এগিয়ে চলছে দরজার দিকে। ওর ভাবভঙ্গি দেখে ভয় পেয়ে গেল। তো বন্ধুকে আটকাবার চেষ্টা করলো, কিন্তু শাহিদের শরীরে যেন অসীম শক্তি এসে ভর করেছে।
এক ছটকায় তৌফিককে সরিয়ে দিয়ে দরজা খুলে বেরিয়ে গেল। অগত্যা তৌফিককেও যেতে বলা হলো তার পেছনে পেছনে। পাশের ঘরের দরজার দুটো পাটি হাঁ করে খোলা। ঘরের ভেতরে বিচিত্র এক দৃশ্য চোখে পড়ল ওদের। সেই কোড়া কর্ণে পিস্তল উঁচিয়ে আছে, আর তার কয়েক হাত দূরে মুখোমুখি দাঁড়িয়ে আছেন পুরুষের পোশাক পরা এক রমণী, অপূর্ব রূপসী। মণিমুক্তা খচিত মখমলের এক মুসলমানি টুপি মাটিতে পড়ে আছে। ওটা মাথায় থাকলে রূপবান এক পুরুষ বলেই ভুল। এখন দীর্ঘ বিনিটা প্রায় জানুর কাছে নেমে এসেছে। ওদের কিন্তু মনে হলো মুখটা যেন খুব চেনা চেনা। সেই রমণীর পদ্মের মতো দুটো চোখ ফুটে উঠছে তীব্র বিদ্বেষ আর ঘৃণা। তার পাশে দাঁড়িয়ে আছেন পানি, বোধহয় দেহরক্ষিণী। তার হাতে একটা বাঁকা তলোয়ার। কর্নেল হা হা করে হাস, তারপর ভাঙা ভাঙা উর্দুতে বিদ্রুপের গলায় বলল, বেগম সাহেবা ভেবেছিলেন আমাদের ফাঁকি দিয়ে ধনরত্ন দিয়ে পালিয়েছেন, কিন্তু আমরা আগেই সে খবর পেয়েছিলাম। আপনার হারামের এক বাড়ি সেই খবরটা আমাদের জানিয়ে দিয়েছিল। আমরা এমন ঘটনার জন্য প্রস্তুত ছিলাম। এখন ধনরত্নের পেটিকা আমাদের হাতে তুলে দিয়ে কৃতার্থ করো। আপনাকে আমি আমার বিবি করে রাখব। বেগম সাহেব আর দু চোখ দিয়ে যেন আগুন ছুড়ে পড়ল। তিনি বললেন, ওরে বিদেশি কুকুর, তুই কি ভেবেছিস নিজের প্রাণ বাঁচাবার জন্য ওই পেটিকা তোর হাতে তুলে দেব? নিজের মান সম্মান বিসর্জন দেব? তুই তো কোম্পানির গোলাম, আর আমি এক স্বাধীন রাজ্যের নবাব পরিবারের বেগম। বামন হয়ে আসমানের চাঁদের দিকে তুই হাত বাড়াতে চাস? তোর স্পর্ধা তো কম নয়। আগুনে পুড়ে মরবার আগে পতঙ্গের পাখা গজায়, তোরও পাখনা গজিয়েছে। কর্নেল ফর্সা মুখ আরো রাঙা হয়েও চলে উঠল তার দুই চোখ। তবে মরো তুমি। পিস্তলটা সে বেগম সাহেবার বুক লক্ষ্য করে তাক। সঙ্গে সঙ্গে সেই পানির তরোয়াল নিয়ে ঝাঁপিয়ে পড়বার চেষ্টা করলো তার ওপর। পিস্তলের গুলি দেয় সে লাগলো তার বুকে। রক্তে লাল হয়ে গেল জামা। মাটিতে লুটিয়ে পড়ল বেগমের সহচরী। শেষবারের মতো সে তাকালো বেগম সাহেবার দিকে। কর্নেল আবার হাঁ হাঁ করে হেসে দুপায়ে এগিয়ে এলো, কিন্তু সেই কিছু করবার আগেই বেগম সাহেবা বিদ্যুৎ গতিতে কটিদেশ থেকে একটা ছোড়া বার করে আমূল বসিয়ে দিলেন সেই কর্নেলের বুকে। মরণার্তনাদ করে উঠল কর্নেল, সেই সঙ্গে তার পিস্তলটাও গর্জে উঠল। দুজনে প্রায় একসঙ্গেই লুটিয়ে পড়ল মাটিতে। স্তম্ভিত তৌফিক তাকালো শহীদের দিকে, তারপরেই চমকে উঠল। শাহিদের দুই চোখে ফুটে উঠছে ক্রোধ আর জিঘাংসার চিহ্ন। ও বন্ধুকে কয়েকবার চোরে নাড়া দিতেই আস্তে আস্তে সহজ হয়ে এলো শাহিদ। এদিকে যে কোড়া সেনারা ওই কর্নেলের সঙ্গে এসেছিল, দলপতির মৃত্যুতে তারা যেন দিশেহারা হয়ে পড়ল। কিছুক্ষণ নিজেদের মধ্যে নিচু গলায় তারা কি সব পরামর্শ করল। তারপর কর্নেলের মৃতদেহ বাইরে নিয়ে এসে ওই ভিটনে চাপিয়ে ঘোড়া ছুটিয়ে দিল চোর কদমে। আশ্চর্য, এত যে কাণ্ড ঘটে গেল, শাহিদের দিকে একবারও কেউ ফিরেও তাকালো না, যেন ওদের উপস্থিতি টেরই পায়নি। ওরা চলে যাবার প্রায় সঙ্গে সঙ্গে এলেন কালো আলখাল্লায় ঢাকা, গলায় পুঁতির মালা দীর্ঘদেহী এক ফকির সাহেব। সঙ্গে খুব সম্ভব তার দুজন শিষ্য। তারা ঘরে গিয়ে বেগম সাহেবা আর তার সহচরীর মৃতদেহ যত্ন করে বাইরে বয়ে নিয়ে এলেন। তারপর একটা গাছের তলায় পাশাপাশি সমাধিস্থ করলেন মৃতদেহ দুটি। যেমন হঠাৎ এসেছিলেন তেমনি হঠাৎ অদৃশ্য হয়ে। এখন চারিদিক নিচু। এত যে কাণ্ড ঘটে গেছে বোঝবার উপায় নেই। শাহিদ যেন কেমন হয়ে গেছে, মুখে কথা নেই, একটা ঘোরের মধ্যে রয়েছে মনে হয়। তৌফিক ওকে টানতে টানতে ঘরের মধ্যে নিয়ে এলো। এবার আর বাধা দিল না। শাহিদকে শুয়ে তৌফিকও শুয়ে পড়ল ওর পাশে। কখন যে ওরা ঘুমিয়ে পড়েছিল নিজেরাও জানে না। ঘুম বাংলো ডাক বাংলোর চৌকিদারের হাঁকটাকে। দরজা খুলতেই সে বলল, অনেক বেলা হয়েছে। ওদের উঠতে না দেখে দুশ্চিন্তা হয়েছিল তার। সত্যি অনেকক্ষণ রোদ উঠেছে, সূর্যের আলোয় ঝলমল করছে পাহাড়ি উপত্যকা। গত রাতের ঘটনা মনে হচ্ছে দুঃস্বপ্ন,
কিন্তু সত্যিই কি তাই? ওরা দুজনে পরস্পরের মুখে। চৌকিদার ওদের মুখের হতভম্ব ভাব লক্ষ্য করে ব্যাপার কি জানতে চাইল। তৌফিক খুলে বলল সব কথা। চৌকিদারের দু চোখ কপালে ওঠার চোখ। সে বলল তার বাপ ঠাকুরদার মুখে এমন একটা ঘটনা শুনেছিল সে। তা সে তো অনেক বছর আগের ঘটনা। তখন ইংরেজরা এক এক করে নবাব বাদশাদের রাজ্য কেড়ে নিচ্ছিল। তখন নাকি এখানে একটা বাগান বাড়ি ছিল, এক নবাবের বাগান বাড়ি। কিন্তু কেউ আজ পর্যন্ত এমন ঘটনা দেখেছে বলে শোনা যায়নি। চৌকিদার ওদের সকালের জল খাবার আনতে চলে গেল। শাহিদ হঠাৎ বলে উঠল, ব্যাপারটা এখন আমার কাছে স্পষ্ট হয়ে গেছে। কি সেটা? তৌফিক জিজ্ঞেস করল। যে বেগম সাহেবাকে আমরা কাল রাতে দেখেছিলাম তাকে খুব চেনা চেনা মনে হচ্ছিল। কাল বুঝতে পারিনি। হাসান আলীর অফিস ঘরে আর কলা ভবনে যে ছবিটা আমরা দেখেছিলাম, সেই ফতিমা বেগমই কাল দেখা দিয়েছিলেন। তার ছেলে মেয়েদের বংশ শাখা প্রশাখার মতো ছড়িয়ে পড়েছে। আমিও তার একটা শাখা। হয়তো খোদার মর্জিতেই কাল আমরা এখানে এসেছিলাম। বেগম সাহেবা সেই রাতের ঘটনার পুনরাবৃত্তি করে আমাকে জানিয়ে গেলেন আসলে কি ঘটেছিল। সেই সঙ্গে তার নামে যে অপবাদ রটেছিল তা যে মিথ্যে তাও প্রমাণ করে গেলেন। হয়তো এটা না জানানো পর্যন্ত তার আত্মাও শান্তি পাচ্ছিল না। একটু থেমে তৌফিক আবার বল, আল্লাহর কাছে আমি তার জন্য দোয়া মাগ।